51 সতীপীঠের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এই বীরভূম জেলার রামপুরহাটের তারাপীঠে সারা বছর প্রচুর ভক্ত সমাগম হয়। বিশেষ বিশেষ দিন ছাড়াও প্রত্যেক সপ্তাহের মঙ্গলবার এবং শনিবার প্রচুর মানুষের ভিড় হয় তারা মায়ের এই মন্দিরে। এইরকমই এক শনিবার আমরাও পৌঁছে গিয়েছিলাম তারাপীঠ। এই ভিডিওতে আমি আপনাদের কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কিভাবেই বা পুজো দেবেন, প্রসাদ কিভাবে পাবেন, তারাপীঠের আশেপাশে কি কি দেখতে পারেন, খরচ কত পড়বে, সমস্ত তথ্য একে একে জানাবো। ট্রেনে তারাপীঠ যাওয়ার জন্য আপনাকে তারাপীঠ রোড অথবা রামপুরহাট স্টেশনে পৌঁছতে হবে। তারাপীঠ রোড অবধি দুটি ট্রেন যায়, হাওড়া রামপুরহাট স্পেশাল আর শিয়ালদা রামপুরহাট স্পেশাল। রামপুরহাট অবধি যাওয়ার অনেক ট্রেন রয়েছে, যেগুলোর মধ্যে গণদেবতা এক্সপ্রেস, কুলিক এক্সপ্রেস, কবিগুরু এক্সপ্রেস বা মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস ধরতে পারেন। সব ট্রেনেরই কম বেশি ঘন্টা চারেক সময় লাগে রামপুরহাট পৌঁছতে। এখন বাজছে 10টা 10 আর আমরা সবেমাত্র এসে পৌঁছলাম রামপুরহাট স্টেশনে। আমরা আজকে সকালবেলায় 6টা 5-এর গণদেবতা এক্সপ্রেস ধরে এলাম। এই স্টেশনের বাইরে এসে এখন দাঁড়িয়ে আছি। এই স্টেশনটা দেখতে পাচ্ছেন, এই স্টেশনটা কিন্তু আসলে তারাপীঠের মন্দিরের আদলে তৈরি করা। এটা অনেকেই দেখিয়েছেন আগে বা আপনারাও দেখেছেন। এখান থেকে এরপরে অপশন বলতে টোটো আছে, অটো আছে। তো আমরা এখান থেকে দেখব কোন অটো যায়, সেই অটোতে উঠে আপাতত এখনও হোটেল কিছু ঠিক করিনি, ওখানে গিয়েই দেখব যে কোন হোটেলে থাকা যেতে পারে। কারণ অনেকগুলো অপশন রয়েছে। যেটা চেষ্টা করব সেটা হচ্ছে যতটা মা তারা সরণির কাছাকাছি থাকা যায়, কিন্তু একটু ঠিকঠাক স্পেশিয়াস হোটেল হলে সেটা ভালো হয়। ঠিক বাইরে বেরোলেই প্রচুর টোটো, প্রচুর অটো আর প্রচুর রিক্সাও রয়েছে। রামপুরহাট স্টেশনের বাইরে থেকে তারাপীঠ যাওয়ার জন্য দু ধরনের অটো রয়েছে, বড় অটো আর ছোট অটো। শেয়ার করে গেলে অটোয় খরচা পড়বে প্রতিজন 50 টাকা, আর ছোট অটো ফুল বুকিং করতে খরচ পড়বে 250 টাকা। স্টেশন থেকে তারাপীঠের দূরত্ব 8.5 কিলোমিটার মতো, সময় লাগবে 20 মিনিট। আমাদেরকে এই যে দ্বারকা ব্রিজটা পার করে এইখানটায় নামিয়ে দিল, আর আমাদের সামনে এইখানে মা তারা সরণির যে গেটটা দিয়ে ভেতরে ঢুকে যাব। এই গেটটার ভেতরে অনেকগুলো কিন্তু হোটেল রয়েছে, বাইরেও রয়েছে, আশেপাশেও রয়েছে। আর এখানে এলে কিন্তু আপনাকে লোকজন ছেঁকে ধরবে পুজো দেওয়ার জন্য, হোটেল বুকিংয়ের জন্য। এখন ওই 11টা 10, আধ ঘন্টা মতো সময় লাগলো পুরোটা। মন্দিরের কাছে বেশ কয়েকটা হোটেল ঘুরে শেষ অবধি পছন্দ হয়েছিল হোটেল বিনাপানি। এবার রুমটা দেখুন। ছোট্ট করে এবার একটু রুম টুরটা দিয়ে নিই। একটা ডাবল বেড রয়েছে, বালিশ রয়েছে, 3টে বালিশ আছে, আর এদিকে একটা টি টেবিল রয়েছে, তার সাথে 2টো চেয়ার রয়েছে। এখানে একটা ওয়ার্ডরোব রয়েছে, আর এটা সম্ভবত একটা মিনি ফ্রিজ চালু আছে। একটা মিনি ফ্রিজ রয়েছে, আয়না রয়েছে, এগুলো তো রয়েছে। আচ্ছা, এই দিকটা একটু চট করে দেখিয়ে নিই তার আগে। এখানে একটা টিভি রয়েছে, এসি রুম, এসি রয়েছে। আচ্ছা, যেটা নিচে জানলাম যে যদি আপনি নন এসি রুম চান তাহলে এই এসি রুমগুলোরই এসি বন্ধ করে ওনারা দেন। সেক্ষেত্রে এই 2240 টাকা যেটা এসি রুমের ভাড়া,
সেটা ওই 1600 সামথিং মতো পড়বে। যাই হোক, এখান থেকে এলে বারান্দা। এই হোটেলের রুমগুলো ছিল বেশ বড়সড় আর আলো বাতাসওয়ালা। ভাড়া একটু বেশি হলেও মন্দিরের কাছে পরিষ্কার বড় জানলা, খোলা বারান্দাওয়ালা রুম আর অ্যামিনিটিস কিন্তু বেশ ভালোই। একটু ফ্রেশ হয়ে এখন হোটেল থেকে বেরিয়ে পড়লাম। হোটেল থেকে বেরিয়ে বাঁ দিকের যে রাস্তাটা সেটা ধরে হেঁটে যাচ্ছে। এদিকে চারপাশে প্রচুর দোকান রয়েছে। যাই হোক, এখন মন্দির বন্ধ। মন্দির বন্ধ হলেও এই সময়টা কিন্তু প্রসাদের সময়। 1টার পর থেকে প্রসাদ দেওয়া শুরু হয়, তারপরে আবার 2টোর সময় মন্দির খুলে যাবে। ততক্ষণ অবধি আমরা একটু মন্দিরের চারপাশটা ঘুরে দেখি আর আপনাদেরও দেখাই। চলুন। আমরা হোটেল থেকে বেরিয়ে সোজা হেঁটে এসে এখন এই মন্দিরের গেটের সামনে দাঁড়িয়েছি। আমরা ডান দিকে আগে মহাশ্মশান ছেড়ে এসে তারপরে আরেকটু এগিয়ে তখন বাঁ হাতে এই মন্দির আর এই গেট। এই গেটে ওঠার ঠিক ডান দিকে কিন্তু একটা জুতো রাখার জায়গা রয়েছে। আসুন দেখাচ্ছি। এইখানে একটা এই জায়গাটা রয়েছে জুতো রাখার জন্য। বাইরে আপনি চাইলে রাখতে পারেন, সেখান থেকে যদি আপনি পুজো দেন তাহলে বাইরে রাখতে পারেন। এখানকার সিস্টেমটা বলে দিচ্ছি। এখানে জুতো রাখা যায়, 1 জোড়া 3 টাকা, এখানে রাখতে পারেন। দশ মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা মা তারা। এলোকেশী ও পিঙ্গল জটাধারিণী, মস্তকে অর্ধচন্দ্র পঞ্চমুদ্রা খচিত মুকুট, 4 হাতে পদ্ম, খড়গ, অসুরমুণ্ড ও কাস্তে, বাম পা, সব রূপী দেবাদিদেব মহেশ্বরের হৃদয়ের ওপর। মাথায় সর্পের জটা, গলায় ব্যাঘ্রচর্ম ও অস্থির মালা। উগ্রতারার রূপ এমনই। তবুও তিনি ভক্তকে বিপদের হাত থেকে রক্ষা করেন। তিনি বিশ্বের উৎস, হিরণ্যগর্ভের শক্তি এবং মহাশূন্যের প্রতীক। বিষ্ণুর সুদর্শন চক্র যখন সতীর দেহ খণ্ড বিখণ্ড করে দেয়, তখন সতীর তৃতীয় নয়ন এসে পতিত হয় এই স্থানে। এখন এখানে অলরেডি ভোগের লাইন পড়ে গেছে, সবাই বসে পড়েছেন। আমিষ ভোগ, এটা কিন্তু আলাদাভাবে কোনো পয়সা দিতে হয় না, এটা বিনা পয়সাতে এই ভোগটা। যদি আপনি পান্ডা ধরেন, সে হয়তো ভোগের বন্দোবস্ত করে দিতে পারে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি জীবিত কুণ্ডের গেটের ঠিক সামনে। আমার এই পেছন থেকে লাইনটা শুরু হয়েছে, যেটা ফ্রি দর্শনের লাইন, সেটা এখান থেকে শুরু হয়েছে, একদম এই বরাবর গেছে। এইমাত্র একজন বাইরে পান্ডার সাথে কথা হচ্ছিল, এখানে কিন্তু ভিআইপি লাইনেরও বন্দোবস্ত আছে, আর সেটা কোনোটা 300 টাকা, কোনোটা 500 টাকা, কোনোটা 1000 টাকা পার হেড, এবং তার উপরে পান্ডাকে যা দক্ষিণা আপনি দেবেন সেটা উনি বলতে চাইলেন না, কিছু আছে নিশ্চয়। মন্দিরের ঠিক পাশেই রয়েছে জীবিত কুণ্ড। কথিত আছে, জীবিত কুণ্ড থেকেই মা তারার আবির্ভাব হয়েছিল। বণিক জয় দত্ত দ্বারকা নদীর ওপর দিয়ে বাজরা করে বাণিজ্য করতে যাওয়ার সময় সেকালের চণ্ডীপুর বা বর্তমানের তারাপীঠে তার বাজরা নোঙর করেছিলেন। সেই সময় সাপের কামড়ে মৃত্যু হয়েছিল জয় দত্তের পুত্রের।
সেই দিনই এক নৌকা চালক রান্না করার জন্য একটি কাটা শোল মাছ এই পুকুরের জলে ধোয়ার সময় শোল মাছটি জীবিত হয়ে পুকুরের গভীরে চলে যায়। বণিক এই ঘটনা শোনার পরেই তার মৃত পুত্রকে সেই পুকুরের জলে স্নান করাতেই বণিক পুত্র জয় তারা উচ্চারণ করতে করতে জীবিত হয়ে ওঠেন। সেই সময় থেকেই এই পুকুরটি জীবিত কুণ্ড নামে খ্যাত, আর মনে করা হয় এই জীবিত কুণ্ডের জল খুবই পবিত্র, রোগ অসুখ সারিয়ে তুলতে পারে। রবিবার একটু একটু কম, আবার সোমবার একটু কম হয়, আবার মঙ্গলবারটা বাড়ে। শনি আর মঙ্গলবারটা শনিবারে বিশেষ করে প্রচন্ড লোক, মায়ের মন্দিরে প্রচন্ড ভক্ত এসছে। সকাল 5টার সময় দাঁড়িয়েছেন। জীবিত কুণ্ডের ঠিক উল্টো দিকে সেখানে রয়েছে বামদেবের মন্দির। এই মায়ের যে ভোগ প্রসাদ, এটা আপনিও চাইলে কিন্তু দিতে পারেন। আর মায়ের ভোগ যদি আপনি দিতে চান তাহলে আগের দিন আপনার পান্ডার সাথে কথা বলে রাখুন, তিনি ব্যবস্থা করে দেবেন কিভাবে আপনাকে ভোগ দিতে হবে। যদি আপনি আগের দিন নাম না লিখিয়ে থাকেন আর যদি আপনি এখানে বসে খাবার মতো অবস্থায় না থাকেন, তাহলে যে মন্দিরের সামনে যে নাট মন্দির, সেই নাট মন্দিরের চাতালে বসে আমার পেছনে এখানেও কিন্তু ভোগ দেওয়া হচ্ছে 50 টাকা। সেটা একটা ছোট প্লাস্টিকের ডাব্বার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। আপনি এখান থেকেও কিন্তু 50 টাকার বিনিময়ে ভোগ নিয়ে যেতে পারেন। মন্দির থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম মহাশ্মশানে। এই মহাশ্মশানে সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন বামাখ্যাপা বা সাধক বামদেব। তার একটি মন্দিরও রয়েছে এখানে। এই শ্মশান সারা বিশ্বের তান্ত্রিকদের কাছে খুবই প্রসিদ্ধ একটি জায়গা। বলা হয় 3 মহারহস্য নিয়ে তৈরি এই মহাশ্মশান, যার প্রথমটি হল এই মহাশ্মশানে জ্যোতিরূপে বাস করেন দেবী। অন্ধকারের মধ্যে মিটমিটে আলোর মতো তার রূপ, সেই আলো দেখে কাছে যেতে নেই, তাতে দেবী রুষ্ট হন। দ্বিতীয়টি হল একমাত্র কাশীতে গঙ্গা উত্তর বাহিনী, আর বীরভূমে দ্বারকা। আর তৃতীয়টি হল বামাখ্যাপার পঞ্চমুণ্ডের আসন। এই 5টি মুণ্ড হল সাপের, ব্যাঙের, খরগোশের, শেয়ালের এবং মানুষের। এই আসনে বসেই বহু যুগ পূর্বে দেবীকে তুষ্ট করে তারাপীঠকে সিদ্ধপীঠে পরিণত করেছিলেন ঋষি বশিষ্ঠ। সেই আসন আজও বিদ্যমান। মায়ের মতো ভালো কেউ তো বাসে না, মায়ের মতো এত ভালো কেউ তো বাসে না। যদিও এখানের মন্দিরের মূল প্রসাদের মধ্যে মাছ থাকে, মানে আমিষ থাকে, তবু আপনাদের মধ্যে অনেকে আছেন যারা আমিষ খান না, বা অনেকেই পুজো দিয়ে তারপরে আমিষ খান না। আর তাদের জন্য কিন্তু এখানে অনেক নিরামিষ হোটেলও রয়েছে। যেমন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, আমার এই বাঁদিকে মন্দির, জাস্ট একটু পাশেই শ্মশান, বাঁদিকে মানে এই দিকটা দিয়ে হেঁটে এসে এইখানে শঙ্কর হোটেল আমার পেছনে, এখানে কিন্তু আপনি নিরামিষ খাবার পেয়ে যাবেন। বাকি আরও যে সমস্ত হোটেল রয়েছে সামনে, সেখানে কিন্তু আমিষ নিরামিষ সমস্ত খাবারই পাওয়া যায়।
এইটা একটা জায়গা, যদি আপনি চান এখানে খেতে পারেন। এই জাস্ট আমরা যে হোটেলটায় আছি, হোটেল বিনাপানি রিল্যাক্স, ওটা থেকে যে মা তারা সরণি এলে ঠিক মোড়ে যে দোকানটা রয়েছে সেখানে আমরা এখন লাঞ্চ করতে বসে পড়েছি। 2টো চিকেন থালি অর্ডার দিয়েছি, ভাত, আলু ভাজা, পাঁপড়, শুক্তো, পোস্ত, ডাল আর চিকেন রয়েছে। আপাতত খাওয়া শুরু করি। এই যে চিকেন থালি এটা হচ্ছে 210 টাকা। এদের মাটন থালি আছে 290, কাতলা মাছ খেলে সেটা 150 টাকা থালি। যাই হোক, শুরু করা যাক খাওয়া। সন্ধেবেলাতেও মন্দিরে ছিল অজস্র ভক্তের সমাগম। মন্দির প্রাঙ্গণে তখন সন্ধ্যারতি চলছে, মন্দিরের আশেপাশে চলছে যজ্ঞ। বলি বন্ধ হয়নি, রোজ বলি। তবে ফেরার পথে শ্মশানে গিয়ে এক অদ্ভুত অনুভূতির সম্মুখীন হয়েছিলাম সেদিন। প্রথমে একটা গা ছমছমে ব্যাপার বোধ হলেও সাধনার পীঠস্থলে দাঁড়িয়ে পুণ্য স্পর্শের কাতর অপেক্ষায় থাকা মানুষের হৈ হৈ আনন্দ দেখে মনে হয় এ এমন এক রাস্তা যার ওপর হেঁটে গেলে মানুষের নিঃসঙ্গতা উবে যায়, ভয় দূর হয়ে যায়। মন্দির চত্বর থেকে ফিরে এসে ঠিক মা তারা সরণির বাইরে থেকে খাবার খেয়ে নিয়েছিলাম আমরা। চাইলে আপনি হোটেলের রেস্টুরেন্ট থেকেও কিনে খেয়ে নিতে পারেন। তারাপীঠে অনেকেই একদিনে গিয়ে পুজো দিয়ে ফিরে চলে আসেন। তবে আপনার হাতে যদি আরেকটু সময় থাকে তাহলে তারাপীঠের আশেপাশেই বেশ কিছু জায়গা রয়েছে ঘুরে দেখার মতো। আর এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা হলো বীরচন্দ্রপুর। নিত্যানন্দ প্রভুর পুত্র বীরভদ্রের নামেই এই জায়গার নামকরণ। অনেকেই এই জায়গাটিকে ছোট বৃন্দাবন বলেন। সকালবেলা বা বিকেলবেলা যে কোনো অটোওয়ালা বা টোটোওয়ালাকে বললেই তারা আপনাকে নিয়ে গিয়ে এই জায়গা ঘুরে নিয়ে আসবেন। তারাপীঠ থেকে মাত্র 9 কিলোমিটার দূরে এই বীরচন্দ্রপুরে রয়েছে মোট 7টি দর্শনীয় স্থান। আর সেই সমস্ত জায়গা ঘুরে দেখানোর জন্য টোটো কিংবা অটোর রেট 350 থেকে 400 টাকা। আমরা সকাল সকাল আমাদের হোটেল থেকে বেরিয়ে পড়ে মেন রোড থেকে একটা অটো ধরে নিয়েছিলাম। মিনিট 20 সুন্দর এই পথের আলাদাই একটা আনন্দ আছে। চারপাশে সবুজ মাঠ, ধান ক্ষেত, আর তার মধ্যে দিয়ে কালো পিচের মসৃণ সুন্দর রাস্তা। জার্নিটারই একটা
আলাদা মজা আছে। আমরা এখন এসে পৌঁছে গেছি বীরচন্দ্রপুরে, এই জাস্ট নামলাম। বীরচন্দ্রপুর পৌঁছেই আমরা প্রথমে দেখে নিলাম পুরীর মন্দিরের আদলে তৈরি চন্দ্রপুরের জগন্নাথ মন্দির। এই মন্দিরেই অধিষ্ঠান করছেন প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। মন্দিরটি পুরীর মন্দিরের আদলে নির্মিত। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নয়। এখান থেকে বেরিয়ে গিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে বাঁকা রায়ের মন্দির। জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে আমরা দেখে নিলাম বাঁকা রায়ের মন্দির। এই মন্দিরে অধিষ্ঠান করছেন রাধা মাধব। এখানে ঝুলনের সময় এবং রাসের মেলায় খুব ধুমধাম করে উৎসব পালন করা হয়। সমস্ত মন্দিরেই রয়েছে ভোগের ব্যবস্থা। বেলা 12টায় ভোগ আরতি হয়। চাইলে কুপন কেটে এই ভোগ সংগ্রহ করতে পারেন। এখান থেকে বেরিয়ে চলে এলাম ইসকনের মন্দিরে। একেবারে মায়াপুরের আদলে তৈরি এই ইসকন মন্দির। মন্দির প্রাঙ্গণ বেশ বড় আর মন্দিরটিও দেখতে খুব সুন্দর। এখানে ভোগ প্রসাদ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। এই মন্দিরে রয়েছে রাধারানী ও কৃষ্ণের মূর্তি আর শ্রী প্রভুপাদের মূর্তি। রাসের মেলার ঝুলনযাত্রা এবং দোল পূর্ণিমার সময় এখানে খুব বড় করে অনুষ্ঠান করা হয়। এরপর আমরা পৌঁছে গেলাম নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থানে। এই জন্মপীঠে নিয়ে অনেক বিতর্ক রয়েছে। অনেকে বলেন যে উনি মায়াপুরে জন্মেছেন, আবার অনেকে বলেন উনি নবদ্বীপে জন্মেছেন। আবার তারাপীঠেও রয়েছে নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান। আচ্ছা, এখানে একটা কথা জানিয়ে রাখি, এই মন্দিরে ঢোকার আগে মোবাইল, ক্যামেরা সমস্ত কিছু কিন্তু জমা নিয়ে নেওয়া হয়। নিত্যানন্দ প্রভুর জন্মস্থানের ভেতরে ফোন বা ক্যামেরা কোনোটাই অ্যালাউড নয়। বাইরে ওখানে জমা দেওয়ার জায়গা রয়েছে, সেখানে আপনি জমা দিয়ে দিতে পারেন। জায়গাটা কিন্তু খুব সুন্দর, বেশ বড়। আপনি যখন ভেতরে ঢুকবেন সেখানে একটা পুকুর রয়েছে, আপনি সেখানে মাছকে খাওয়াতে পারেন। পাশে নিত্যানন্দ প্রভুর জন্মভিটে বা জন্মস্থান রয়েছে, যেখানে ওনারা কয়েক পুরুষ ধরে থাকতেন। তার পাশেই ষষ্ঠীতলা রয়েছে, যেখানে ওনার আবির্ভাবের পরের 6 দিন পুজো করা হয়েছিল। এছাড়াও ওখানকার মহন্তর একটা মন্দির রয়েছে।
আর একটা জায়গা রয়েছে বিশ্বরূপতলা, সেখানে বলা হয় যে শ্রী চৈতন্যদেবের দাদা এসে সেখানে পুজো আর্চা করেছিলেন। যাই হোক, এখান থেকে এরপরে যাব হচ্ছে আমরা হাটুগাড়া। হাটুগাড়া হচ্ছে সেই ছোট্ট পুকুর যেখানে বলা হয় প্রভু নিত্যানন্দ অন্তর্ধান হয়েছিলেন। আর তারপরে হাটুগাড়া থেকে তার পাশেই রয়েছে গৌড়ীয় মঠ, সেই গৌড়ীয় মঠ যাব। এখান থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম হাটুগাড়া আশ্রমে। হাটুগাড়া আশ্রমে একটি পুকুর রয়েছে, যার মধ্যে রয়েছে একটি মন্দির। এই মন্দিরের চূড়াটি সব সময় জলের ওপরে থাকে। বলা হয় এই জায়গাতেই নিত্যানন্দ প্রভু অন্তর্ধান করেছিলেন। বাঁকা বিহার এখানে অন্তর্ধান করেছিল। নিত্যানন্দ মহাপ্রভু সর্বতীর্থকে আহ্বান করে এই কুণ্ডে নিয়ে এসেছিল। তাই হারাই পণ্ডিত, পদ্মা দেবী ওনারা চান করাছিল বাবা মাকে, নিতাই বাবা মাকে, সর্বতীর্থ। আর বাঁকা বিহারি এখানে অন্তর্ধান করেছিল। এখন আমরা জাস্ট এসে পৌঁছলাম গৌড়ীয় মঠের সামনে। এই আমার পেছনেই গৌড়ীয় মঠ রয়েছে, আর তার পাশের যে গলিটা, এই রাস্তাটা চলে গেছে পঞ্চপাণ্ডব মন্দির। হাটুগাড়া আশ্রমের ঠিক পাশেই হলো গৌড়ীয় মঠ। এই গৌড়ীয় মঠের নাট মন্দির বেশ বড়, আর এখানে রয়েছে বিশাল আকৃতির গৌরাঙ্গ ও নিত্যানন্দ প্রভুর মূর্তি। এরপর গৌড়ীয় মঠের ঠিক পাশের রাস্তা ধরে গেলেই রয়েছে পঞ্চপাণ্ডবের আশ্রম। এখানে গৌরাঙ্গ নিত্যানন্দ মহাপ্রভুর মূর্তির সঙ্গে রয়েছে পঞ্চপাণ্ডবের মূর্তিও। এখন দাঁড়িয়ে আছি পঞ্চপাণ্ডব তলায়। এই জায়গাটা যেটা মেন রাস্তা, সেখান থেকে বেশ খানিকটা হেঁটে এসে এই যে আমার পেছনে বড় বটগাছ রয়েছে সেখানে, আর এখান থেকেই এটা হচ্ছে নিত্যানন্দ প্রভুর জন্মস্থান দেখা যাচ্ছে এইদিকে। বীরচন্দ্রপুরের সমস্ত জায়গা দেখা হয়ে যাবার পরে আমাদের গন্তব্য ছিল সাধক বামাখ্যাপা বা বামদেবের জন্মস্থান আটলা। আটলা যাওয়ার জন্য টোটো বা অটোকে আরো 100 টাকা বেশি দিতে হয়। এই আটলা আর বীরচন্দ্রপুর ছাড়াও তারাপীঠের আশেপাশে নলাটেশ্বরী মন্দির, মল্লারপুর শিব মন্দির, বক্রেশ্বর মন্দির কিংবা ঝাড়খণ্ডের মৌলাক্ষী দেবীর মন্দিরও দেখতে পারেন। চাইলে অটো ধরে সোজা চলে আসতে পারেন শান্তিনিকেতনেও। বিভিন্ন জায়গার জন্য রয়েছে বিভিন্ন ভাড়া, একটু দরদাম করে নিয়ে এই জায়গাগুলো ঘুরে দেখতে পারেন। আটলা যাওয়ার জন্য আমাদের আবার দ্বারকা ব্রিজ পার করে বাঁ দিকে যেতে হয়েছিল, কিলোমিটার 3 মতো পথ। বহু সিদ্ধ পুরুষের সাধন ক্ষেত্র তারাপীঠ, কিন্তু তারাপীঠের কথা উঠলেই যে সাধক পুরুষের নাম মনে আসে তিনি হলেন বামাখ্যাপা। তারা মায়ের খ্যাপা ছেলে বামাখ্যাপা। নানা লৌকিক এবং অলৌকিক কাহিনী ছড়িয়ে আছে তাকে ঘিরে। বামাখ্যাপা ছিলেন একজন প্রসিদ্ধ সাধক। তিনি তান্ত্রিক মতে সাধনা করে সিদ্ধি লাভ করেন। তাঁর সাধনা স্থল ছিল তারাপীঠ। এই তারাপীঠের ঠিক পাশের আটলা গ্রামেই 1837 সালের 22শে ফেব্রুয়ারি বামাখ্যাপা বা বামাচরণ চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন। বামাখ্যাপার জন্মস্থান নিয়ে একটু দ্বন্দ্ব তৈরি হতে পারে দর্শনার্থীদের। একই জায়গায় 4টি আলাদা বাড়ির মানুষ সেটিই বামাখ্যাপার আসল বাড়ি বলে দাবি করে থাকেন। যদিও এখানে বলে রাখা ভালো যে বামাখ্যাপা ছিলেন অবিবাহিত। কালের নিয়মে তার বসত বাড়ি ভাগ হয়েছে,
তার নিকটাত্মীয়দের মধ্যে। আসলে পুরোটাই বামাখ্যাপার জন্মভিটে। হাতে সময় থাকলে একে একে 4টি বাড়ি ঘুরে দেখে নিতে পারেন। সাধক বামাখ্যাপা ছিলেন অবিবাহিত, ফলত তার সরাসরি উত্তরসূরি কেউ নন। যতটুকু জানলাম যে তার ভাইয়ের বংশধররাই তার বংশধর হিসেবে এই সমস্ত জায়গাগুলো আছেন। এই সমস্ত জায়গাগুলো কেন বললাম প্রিসাইজলি, তার কারণ প্রথমে আমরা একটা জায়গায় ঢুকেছিলাম যেখানে মাটির বাড়ি, খড়ের চাল, সেই জায়গাটাকেই ওনারা আসল বামাখ্যাপার বাড়ি হিসেবে বলছেন। ঠিক তার পাশে যে জায়গাটা রয়েছে সেখানে ঢুকলে ওনারা বলছেন আমরাই বংশধর। পাশের মাটির বাড়ি, খড়ের চালটা বামাখ্যাপা সিরিয়ালের জন্য তৈরি করা হয়েছিল। এবং তার পাশেও আর একটা জায়গা রয়েছে যারাও বামাখ্যাপার বংশধর হিসেবে নিজেদেরকে বলছেন, যেটা শেষ বাড়ি যেটায় ঢুকলাম। তো এইটা একটা কনফিউশনের ব্যাপার। আপনি কনফিউজড হবেন না, আপনারা কনফিউজড হবেন না, তিনটেই দেখে চলে যাবেন যাওয়ার সময়। হচ্ছে সুজন, ওর সাথে আমরা মোটামুটি এই যে জায়গাগুলো সেগুলো ঘুরে দেখলাম। ওর নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে ওকে ফোন করে ঘুরতে পারেন। আমরা আপাতত একটু এখানে দাঁড়িয়ে চাটা খেয়ে নিই। এখানেই মোটামুটি শেষ আমাদের ঘুরে দেখা। এখন জাস্ট গিয়ে আমরা হোটেলে নেমে যাবো, আমাদেরকে হোটেলে ছেড়ে দেবে একটু বাজারে। আমি এখন দাঁড়িয়ে আছি বামাখ্যাপার মিউজিয়ামের সামনে। এটা খুব সদ্য হয়েছে। এই দিকে হচ্ছে বামাখ্যাপার বাড়ি, আমরা ঘুরে এলাম। আর আমার বাঁ দিকে এই দিকে হচ্ছে তারাপীঠ। তার মাঝে খুব অল্প, মানে 100 মিটারের মধ্যে এই সংগ্রহশালা তৈরি করা হয়েছে। এখন যদিও বন্ধ, কখন খোলা থাকে আমি জানি না। তো এখানে অনেক কিছু ওনার ব্যবহার করা জিনিসপত্র এই সমস্ত নাকি আছে। তো যখন আপনি আসবেন, যদি খোলা থাকে, আপনি এখানটাও দেখে যেতে পারেন। এই ছিল আমাদের তারাপীঠ ঘুরে বেড়ানোর ভিডিও। যদি আপনার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সঙ্গে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিওতে। ভালো থাকবেন।